যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমের রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এসব যুদ্ধবিমান কী কারণে বিধ্বস্ত হয়েছে তা কোনো পক্ষ নিশ্চিত করেনি। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইউরোপের দেশ সাইপ্রাসেও ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পরপরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে পারবেন মার্কিন সেনারা। সাইপ্রাসে হামলার পর ফ্রান্স, জার্মানিও যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে একতরফা যুদ্ধবিরতি মেনে চলেছে হিজবুল্লাহ। খামেনি হত্যার পর চরম ক্ষেপেছে গোষ্ঠীটি। প্রতিশোধের হুমকির একদিনের মাথায় আবারও অস্ত্র তুলে নিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। হামলার শিকার হওয়ার পরপরই লেবাননে পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েল। একযোগে হামলা চালিয়েছে হারিস, নাবাতিয়ে, আলফাওকা, মেভদুন শহরে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযানের দাবি করলেও বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের শিকার। দক্ষিণে অর্ধশতাধিক শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যুদ্ধের শঙ্কায় ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানী বৈরুত থেকে বের হওয়ার পথগুলোতে দেখা গেছে তীব্র যানজট। পরপর 3টি বিস্ফোরণ হয়। ছাদে গিয়ে দেখি আমাদের পেছনেই ধোঁয়া। 10 মিনিটের মাথায় আবার বিস্ফোরণ। কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় অবশ্য ক্ষুব্ধ লেবানন প্রশাসন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ভয়াবহ সামরিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার সরকারের যে চেষ্টা তা নষ্ট করছে সশস্ত্র গোষ্ঠীটি। সাধারণ মানুষের ওপর হামলায় ইসরায়েলের নিন্দাও জানান তিনি। হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। দাবি, দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এই কর্মকাণ্ড। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর সর্বশেষ ধাপগুলোতে উপসাগরীয় অঞ্চলে একাধিক মার্কিন ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। সংস্থাটি দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটির কার্যক্রম বন্ধ এবং শত শত মার্কিন সেনার হতাহতের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, অভিযানের 7ম ও 8ম ধাপে
ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বৃহৎ পরিসরের ড্রোন মোতায়েন করা হয়। এতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি এর ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অবস্থানরত 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে জাহাজগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, সেগুলো সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় বলে দাবি করা হয়েছে। সংস্থাটি বলেছে, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত থাকবে। কুয়েতে অবস্থিত আলী আল সালেম নৌঘাঁটি হামলার মুখে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বলে আইআরজিসি দাবি করেছে। একই সঙ্গে মোহাম্মদ আল আহমদ নৌঘাঁটির 3টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মিনাস সালমান নৌঘাঁটিতে 4টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে, যেখানে কমান্ড ও সহায়ক কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অঞ্চল জুড়ে অন্যান্য মার্কিন ঘাঁটিতেও ধারাবাহিক পাল্টা আক্রমণ চলছে বলে দাবি করা হয়। এসব হামলায় এই পর্যন্ত 560 জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। তবে এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে আইআরজিসি দাবি করেছিল, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথাও জানিয়েছে। সংস্থাটি বলেছে, জাহাজটিকে সফলভাবে আঘাত করা হয়েছে এবং স্থল ও সমুদ্র উভয়ই আগ্রাসীদের জন্য কবরস্থানে পরিণত হবে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের খবর সামনে আসে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তিনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পরপরই ট্রু প্রমিস 4 অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শত্রুপক্ষের হামলায় শতাধিক শিশুসহ কয়েকশো মানুষ নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 100-রও বেশি শিশুর প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, মার্কিন ও জায়নিস্ট ঘাঁটিগুলোতে অ্যাম্বুলেন্সের সাইরেন এবং মাঠ পর্যায়ের তথ্য থেকে তারা সেনাদের মধ্যে মনস্তাত্ত্বিক সংকটের লক্ষণ দেখছে। অভিযানের তীব্রতা আরও বাড়ানো হবে বলেও সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাত নতুন মোড় নিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর পরপরই তেহরান পাল্টা জবাব দেয় এবং জানায়, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া দেশের দায়িত্ব এবং বৈধ অধিকার। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ইরানের সামরিক সক্ষমতা কেমন? তারা কি এই সামর্থ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে? ইরানের ভান্ডারে আছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের অস্ত্র ভান্ডারে রয়েছে শাহাব 1 ও শাহাব 2, কিয়াম 1 এবং ফাতেহ সিরিজের বিভিন্ন সংস্করণ। কাছাকাছি সামরিক ঘাঁটি বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার জন্য এগুলো তৈরি করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় এই ধরনের ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক হুমকি তৈরি করতে পারে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও আছে ইরানের। শাহাব 3, এমাদ, গদর 1, খোররাম শাহর এবং সেজ্জিল এই শ্রেণীতে পড়ে। এগুলোর পাল্লা প্রায় 1,500 থেকে 2,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই সক্ষমতায় ইরান ইসরায়েলের মূল ভূখণ্ড পর্যন্ত হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে, কঠিন জ্বালানি চালিত সেজ্জিল ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় প্রতিরোধ করা তুলনামূলক কঠিন। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডারেও সমৃদ্ধ ইরান। ক্রুজ ক্ষেপণাস্ত্র সাধারণত নিচু উচ্চতায় ওড়ে এবং রাডারে ধরা পড়া এড়িয়ে যেতে পারে। যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে একযোগে ড্রোন হামলা চালানো হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে। ইরান অতীতে ড্রোন প্রযুক্তি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং আঞ্চলিক সংঘাতে সেগুলোর ব্যবহারও হয়েছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, কৌশলগত ভৌগোলিক অবস্থানও ইরানের বড় হাতিয়ার। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে অতিক্রম করে। ইরান যদি সেখানে নৌ চলাচলের বাধা সৃষ্টি করে বা সামরিক উত্তেজনা বাড়ায়, তাহলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে।
এর প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত। তবে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর যুক্ত হওয়ার সম্ভাবনা, সব মিলিয়ে সংকট দ্রুত বিস্তৃত হতে পারে। কূটনৈতিক মহল বলছে, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপরও বড় ধাক্কা আসবে।